ভালোবাসা একটি চিরকালীন শব্দ, কিন্তু এই গল্পে ভালোবাসা শব্দটি একটু অন্যরকম। জীবনের দৈনন্দিন ত্যাগ, সংগ্রাম, পাওয়া না পাওয়া, সুখ দুঃখ সব এখানে মিলেমিশে একাকার হয়ে আছে। উপন্যাসটি অনেক বড়, যেখানে গল্পের সত্যিকার গভীরতা বোঝাবার জন্য লেখক সামাজিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক বর্ণনা বিস্তৃতভাবে করেছেন। এখনকার ব্যস্ত সময়ের কথা মাথায় রেখে আমি কিছু বর্ণনা এড়িয়ে গেছি, আর তাই আমি লেখক এবং তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। মেম সাহেব অন্যরকম একটি উপন্যাস, তাই আমি কয়েক পর্বে পড়ার চেষ্টা করছি। উপন্যাসটি দুজন মানুষের বিশ্বাসের গল্প, একসাথে পথ চলার গল্প, উঠে দাঁড়াবার গল্প। যারা বিশ্বাস করেন ভালোবাসা কিছু দিনের না, ভালোবাসা অনন্তকালের এবং ভালো লাগার, গল্পটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আজকের আয়োজনে গল্প তরঙ্গিনী নিয়ে এসেছি নিমাই ভট্টাচার্যের লেখা বিশেষ এবং স্মরণীয় একটি উপন্যাস, মেম সাহেব। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি, সুখী হই। একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনের একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরও অনেক কিছু হতো। নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কি কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18-19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে। ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনে বেরোতে। তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে, আর খোকনদা মেডিকেল কলেজের পেছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে 2টি বাসে চাপলে কি হয়, দুজনেই তো নেমে পড়তে লেন স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা, এসব আমি জানি। আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা অতদিন ধরে রিসার্চ করে পিএইচডি হতে পারল। এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাৎ নিজের দোলনায় তুলে নিলে খোকনদাকে। এসব তো নিজের চোখে দেখা, আরও অনেককেই তো দেখলাম। মঞ্জুরি, লিপি, কণিকারাই কি কম খেল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলোতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক। বিয়ে? সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার, নেভার, নেভার। মনে পড়ে দোলা বৌদি? অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ, দ্যাট টু রোব এ লেডি অফ হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সে দৃশ্য আমার দেখার হয়নি। কিন্তু তার বৌভাত ও ফুলশয্যার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে, অনন্ত যৌবনা উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডিরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল। কিন্তু মুনি ঋষিদের নাচে উর্বশীর ধ্যানভঙ্গ? না, পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, 2টো কনস্টেবল আর একটা পেট মোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচি নাচল যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম, অনু, এ কী হলো? ছি ছি, শেষ পর্যন্ত পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে? তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না।
তাই শেক্সপিয়রের থেকে কোট করে বলল, মাই সালাড ডেজ ওয়েন ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার! তোমাদের এইসব কাণ্ডকারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকনদা বা নীতিশের মতো। যাকগে ওসব। আচ্ছা দোলা বৌদি, তাছাড়া পাত্র হিসেবে কি আমি খুব খারাপ? বোধ হয় না। লেখাপড়া না শিখলেও কলেজ ইউনিভার্সিটিতে গেছি বছর। খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয়। বেশ চটক আছে, মাইনেও নেহায়েত কম পাই না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনও তো আছে। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওইসব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করেন না। সেদিক থেকে আমি ওভার কোয়ালিফায়েড। একবার নয় বহুবার গেছি বিলেত। লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফ্রি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ু উড়ু মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছ, হয়তো কিছু ধারণাও করেছ মনে মনে। শুধু তুমি কেন, অনেকের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গুল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্রও কম পাই না। যার সঙ্গেই নতুন আলাপ হয় তিনিই প্রশ্ন করেন, মেম সাহেবকে। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক অধ্যাপিকার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন 2টো থিন অ্যারারুট বিস্কুট আর একটা প্যারা সন্দেশ আর 1 কাপ চা। মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি। বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন। সঙ্গে একটা ছোট্ট চিঠি ছিল। লিখেছিলেন, তোমার মেমবউকে এই শাড়িটা আশীর্বাদী পাঠাচ্ছি। বিদেশি মেমকে এই শাড়িটা পরলে ভালো লাগবে। মাতৃতুল্যা স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন, সময় মতো আপনার মেমবউকে নিয়ে ওখানে গিয়েই শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরও কত কী কাণ্ডই হয়। তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে খটকালি করারও অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার। কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়া ওর ঠিকানাও আমার জানা নেই। মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছো। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি। সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে? তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমাদের তো আগ্রহের শেষ নেই। শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখেছ, লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্র হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানেও দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরঝি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণিরা একবার চোখ না বুলিয়ে ছাড়েন না। ছাত্রীদের অভিভাবক হবার উছিলায় চুরি করে প্রেমপত্র পড়াকে কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি। কলিকালে না জানি আরও কত কি দেখব শুনব। আর সেই সত্যি সাবিত্রী সীতাদয়মন্তী থেকে শুরু করে আমাদের মামাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে আমি ভাবতে পারিনি। সর্বোপরি আমি যখন নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার লজ্জা বা সংকোচের কী কারণ থাকতে পারে?
আর তোমাকে ছাড়া আমার এই ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি সেই দিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্রজীবনের সেই শেষ দিনগুলোতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জানিয়েছ, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছা করেই জানাইনি। তোমরা অবশ্য কিছু কিছু আঁচ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরও বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দিব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তখন সব কিছু না জানানো অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনে যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব, সব কিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকোবো না। আর কিছু না হোক, তোমাকে হলপ করে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো তাহলে হয়তো ছাপা হয়ে বই বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয় দোলে দোদুল দোলে দোলনা দোলা, তোমার ভাতৃসম লক্ষণ দেবরের প্রতি কৃপা করো, তার ইচ্ছা পূর্ণ করো। সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বাইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভ লগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই বিরাট পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। আমার দিদিও আমার জীবননাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেই দিনও পারিনি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলেমেয়েদের সঙ্গে খেলা করতাম তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে বৈঠকখানা বাজারে বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা খেতাম। কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা ছড়ে যেত, তবে সঙ্গে সঙ্গে সে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেক দিন আমারও অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি। আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি। আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায়ে এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঢলে পড়ত, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার সব বন্ধুদেরই মা এক হাতে 1 গ্লাস দুধ এবং অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ মিষ্টি খেত, কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনো দিন দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘণ্টা পড়লে আমি তো কোনো দিন হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি খেতে পেতাম না। পুজোর সময় সবাই কত দামি দামি সুন্দর চকচকে জামা পরত। সন্ধ্যার পর ওরা সবাই ওইসব জামা কাপড় পরে ফিটফাট সেজেগুজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোতো। আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম যে সন্ধ্যার সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ার দিন ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করত, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদও করতো না, মিষ্টিও দিত না। এমনি করেই কেটেছে আমার শৈশব কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি যে
গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার। শৈশবে মার ভালোবাসার ওই একটু সার পেলে হয়তো আজ আমি এমন নীরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে। কৈশোর বা যৌবন, প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে মাকে হারালে অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে, কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা। অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আবছা ছবি মনের পর্দায় উকি দেবার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশানঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল, 5 টাকা দিয়ে 3টে কপিও পাওয়া গিয়েছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে যায়। 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উইপোকার উদরের জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনের প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, তার ভালোবাসা, তার চরিত্র ও আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি। তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেদিনের কথা মনে হলে আজও হাসি পায়। তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোচা দিয়ে ধুতি পরা ধরেছি। ফুল হাতা শার্টের হাতা গুটিয়ে না পরলে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে লাগে। বিকেলবেলার একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেয়া। মন্টুদের বাড়িতে আমাদের যাতায়াত ছিল, হৃদ্যতা ছিল। 2-1 বার পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েসও খাইয়েছেন। শুনেছি দিদির বিয়ের সময় মন্টুদাদের বাড়ির সবাই খুব সাহায্য করেছিলেন। ওই বাড়ির সবার সঙ্গে আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোট নাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে অকস্মাৎ মহানগরীতে আবির্ভূতা হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয় ধন্য করার জন্য কলকাতায় এসেছেন তাও জানতাম না আরও অনেক কিছু। জানতে পারিনি যে 14 বছর বয়সেই তিনি তার জীবননাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছু জানতাম না। একদিন মন্টুদাদের বাড়ি থেকে 2-1টা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপর একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আর একটু হলেই চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম, কিন্তু হঠাৎ কে যেন আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, উপরের লেখাটা বার কয়েক পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরিয়ে নিতেই কোনার ঘরের জানালায় হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেক দিন আগেকার কথা, সব কিছু ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি চিঠিটা নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরের খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল, ভয়ও লেগেছিল। তার চাইতে বেশি লেগেছিল অবাক। ধনির দুলালির জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকো চড়ে নন্দিনী জীবনসাগর পাড়ি দেবে,
আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহও আসেনি। উত্তর দিইনি, তবু আবার চিঠি পেয়েছিলাম। ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানুষ রাজ্যের রাজপুত্তুর। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবনসঙ্গিনী রূপে। আরও অনেক স্বপ্ন দেখেছিল সে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্যভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহস আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণচঞ্চলা এই কিশোরীকে ভুলব না কোনো দিন। সে আমার জীবনযজ্ঞের উদ্বোধন সঙ্গীত গেয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উঁকি দিয়েই সরে গিয়েছিল। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। বিএ বা এমএ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরুমশায়ের স্মৃতি। নন্দিনী আমার তেমনি একটি অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবনপথ চলতে পারিনি বা তার প্রয়োজন হয়নি, তা না হোক, তবুও সে আমার জীবন দিগদর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কী এবং তার কী প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানি না। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কী সে চেয়েছিল, কী পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এইটুকু জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে এইসব অনুভূতির প্রকাশ করবার সুযোগ সে পায়নি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পুজোর আগের কদিন মরবার অবকাশ থাকতো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার পর্যন্ত সময় পেতাম না। সারা দিন রাত্রিরই রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানতো আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যার পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিস্ত্রি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টুদাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা হয়েছিল নন্দিনীর আগ্রহেই। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে, আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনের সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পরেই নন্দিনী বোম্বে চলে গেল। আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু তবু সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না। চিঠিপত্র নিয়মিত আসতো আমার জন্মদিনে একটা শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই। আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন। সেবারেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। বিকেলবেলায় নন্দিনী টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখ শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে। তার আজ কত কাজ, কত দায়িত্ব, তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলেন আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো এক আইএএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণপত্রের সাথে একটা ব্যক্তিগত অনুরোধপত্রও এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনের টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না। প্রায় বছর 10 পরে আমি গ্যাংটকে গিয়েছি কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম।
পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরও ঘন্টা দুয়েক লাগবে, তাই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কার্শিয়াংয়ের তরুণ এসডিওর সঙ্গে বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্মোদ্দেশ্যে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কার্শিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে এলাম। হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গিলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কী করে হয়, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, তুমি একটু ব্যবস্থা করো। 12:15 নাগাদ এসডিও সাহেব আমাকে কোয়ার্টারে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পর আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির হলো। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম তা কোনোদিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টু দাদের বাড়ির জামাই, তা তো জানতাম না। সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমার হৃদ্যতার কথা। গোপন করিনি যে তার স্ত্রীর সঙ্গে ছেলেবেলায় খেলাধুলো করেছি। এসডিও সাহেব আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে 1 গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট আজ রাত্রে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াংয়ে রাত্রিবাস করবেন। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই তা নয়, বিচারও করি। আমি কার্শিয়াংয়ের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটি কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা আদর যত্ন করবে ভাবতে পারিনি। কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহু দূরে। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে কিনা তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল, একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতির প্রয়োজন? না তা নয়, তবে বলো, আমার অনুরোধটা রাখবে? বিদায় নেবার প্রাক্কালে মনটা নরম হয়েছিল, কোনো কিছু তর্ক করবার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখব। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, রাখবে তো? আমি স্তম্ভিত হয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধ করবার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠি আর দীর্ঘ করব না, তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পড়ে ক্ষান্ত হও না। আর যাই করো, আমার এসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে পড়ো না। 3-4 দিনের জন্য এলাহাবাদ যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দেব। ভেবেছিলাম 3-4 দিনের মধ্যেই এলাহাবাদ বাস শেষ হবে। আশা করেছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশাই যেন আর কোনো দিন পূর্ণ হবে মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হলো না এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদ আছি, কালও পরশুও আছি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটার খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে। তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো, বাংলাদেশটা 2 টুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্টও টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দেবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখেই শুনেছিলাম আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকদের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও
চোদ্দ পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তবু আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করেই দিন কাটানো সম্ভব ছিল না। লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশনি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল। নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম। স্কুলে পড়ার সময় তাই অনেক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি। মাস্টারমশাইদের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছেন না। ক্লাস ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা আর অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই কবছরে শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম আমি সার্থক, সাফল্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনি অনেক স্বপ্ন দেখে, কিন্তু সে স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনেও এসব স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবু বাঙালির ছেলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তার জীবন। জীবন পথের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবতী জীবনসঙ্গিনী, আরও অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনই স্বপ্ন দেখেছিলাম কোনো এক দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নেইনি। পূর্বসূরীদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে বেশি দূর উড়ে যাইনি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরপরই ক্র্যাশ ল্যান্ড করে সম্বিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থচিন্তা, অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাবার জন্য উঠছে কিনা সে খেয়াল করার সুযোগ আমার ছিল না। জীবনের সঙ্গে সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবার কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার মনোবীণার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুরসত ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করালাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা আর রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনির মাইনে পাবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপরি চটিও কিনলাম। এমনি আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম। এখন বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাঁধতে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম। মোদ্দা কথা, আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম। বাসাংশে জিনার্নি করে আমি নতুন আমি হলাম। অদৃষ্ট নেহায়েতি ভালো, বেশি দূর এগোতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আজ আত্মজীবনীর সেই রঙিন দিনগুলোর কথা মনে হলে হাসি পায়। সেই দিন কিন্তু হাসি পায়নি। মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহায়েতি সামান্য। ব্যারাকপুর, টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতো তখন আমাদের কলেজেও 3 শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রিরে প্রৌঢ়দের ক্লাস হতো। বেথুন বা লেডি ব্রাবনের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতো সদ্য প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হবার পর অনেকের সংসারেই আগুন লাগলো। এক টুকরো বস্ত্র আর এক মুঠি অন্যের জন্য, রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটাবার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বহুদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিমারাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে সে সময় শুরু করলেন।
দেশটা স্বাধীন হবার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনামাসির মতো যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন বছরের পর বছর সহ্য করেছেন, যারা বিবাহিতা হয়েও স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের অনেককেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবেলা করবার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দের সংখ্যাই ছিল বেশি। সন্ধ্যার পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি, ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধমৃত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। 10:15 মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, কোনোদিন 11টায় শুরু হতো। 10:15 ক্লাস থাকলেও ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতে বাজতেই কমন রুম ছেড়ে দোতলা 3তলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধিলগ্নের প্রতি অন্যান্য ছাত্রদের মতো আমারও আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় 2টো টিউশনি করে কলেজে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত হতো না। বিনামাসির সঙ্গে প্রায়ই পূরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পরত না। বিনামাসি বলতো, বিয়ে করেও যখন স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতেও স্থান পেলাম না, তখন সিঁদুর পরব কার জন্য, কিসের জন্য? ফুটপাতের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাবার সময় একটু সরস দৃষ্টি দিয়ে চাইতেন। বিনামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসির সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি। পুরো একটা সপ্তাহ দেখা না হবার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসিদের বাড়ি গিয়ে খোঁজ করব সে সময়ও হয় না। কলেজ শেষ হতে না হতেই আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসির দেখা পেলাম না, কিন্তু ওই পূরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদির খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। সকাল 10:30টার সময় হ্যারিসন রোডের উপর পূরবী সিনেমার পাশে এমনভাবে একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে কল্পনাও করতে পারিনি। মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে সাহস পায়নি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদির বাড়ি গিয়েছিলাম। সেই দিনই বিকেলবেলা বিনামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বিনামাসি আমাকে প্রশ্ন করল, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে, নীলিমা সরকার। তা জানি না, তবে আজ সকালেই পূরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে। বিনামাসি আর এগোতে দিল না, বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নীলিমা। আমি বললাম, তাই বুঝি? বিনামাসির কাছে আমি আমার চিত্ত চাঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না। নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্পগুজব করে সেদিনের মতো বিদায় নেবার আগে বিনামাসিকে জিজ্ঞেস করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসেন না? হ্যাঁ, অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বিনামাসিকে দেখতে গেলাম। গিয়ে দেখি সেদিনের সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে পাশ ফিরে বললে, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ায় থাকবার সময়ই ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন, আজ থাক। যদি লিখতে পারত তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো, বিনামাসির কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সেই প্রথম আমার আলাপ পরিচয়। 10-12 দিন পরে বিনামাসির ওখানেই আবার দেখা। সেদিন দুজনেই একসঙ্গে বেরোলাম। তারপর কলেজ স্কোয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। ওই সামান্য আলাপ পরিচয়তেই আমি যেন কেমন পাল্টে গেলাম।
সকালবেলা টিউশনিতে একটু আধটু ফাঁকি দিয়ে স্নানাহারের পর্ব কিঞ্চিত ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টার আগেই কলেজে আসা শুরু করলাম। কোনো দিন দেখা হয়, কোনো দিন হয় না, কোনো দিন কথা হয়, কোনো দিন হয় না, কোনো দিন আবার দূর থেকে একটু তির্যক দৃষ্টি আর মুচকি হাসি বিনিময়, তার বেশি আর কিছু নয়। কিন্তু তবুও আমি কেমন যেন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কোপাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম, ভাব সমুদ্রে ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম, পাশে বসে বাসর জেগেছিলাম। বৌভাত ফুলশয্যার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় দিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে একটু আদর করলাম, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শক লাগলো। আমার কল্পনার জাহাজ ক্র্যাশ ল্যান্ড করলো। কোপাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মাঝে মাঝে মাঝেই উকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যে খবর না পেলে হয়তো কেদার বদ্রীর পথেই পা বাড়াতাম। ভগবান করুণাময়, তাই সে যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম বিনামাসির বাড়িতেই। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুরের টিপ দেখে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজ হয়ে কথাবার্তাও বলতে পারিনি। নীলিমা বোধহয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে। জানো দোলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরপরই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজকর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আহমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা আহমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধহয় মনে আছে, সেবার গোয়া অপারেশনস কাভার করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম আমি এবং অসুস্থ হয়ে পড়ি। গত্যন্তর না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাই। স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছিলেন আমাকে নিয়ে যাবার জন্য। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হবার পর নীলিমা মেম সাহেবকে আহমেদাবাদ আনিয়েছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিছু জবাব দিতে পারিনি। নীলিমা ওর 2টি হাত ধরে বলেছিল, তোমার সেবা পাবার মতো অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকে জিজ্ঞাসাও করেছিলাম। উনি বললেন, তাড়াহুড়ো করে ওকে আনবার কোনো কারণ দেখি না, একটু সুস্থ হলেই খবর দেবেন। একটু থেমে 2 হাত দিয়ে মেম সাহেবের মুখটি তুলে ধরে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদাও বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি আমরা করিনি। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা। বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ দিতে চাইনি, তবে আগে এলে হয়তো নিজে মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমা আর এগুতে দেয়নি। ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। তারপর আরও 1 সপ্তাহ ছিলাম আহমেদাবাদে। কাকারিয়া লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা। কত আনন্দ, কত হইচই করেছি আমরা। যাগে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উঁকি দিয়েছিল তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবন রথের সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম সেদিন কি করে এই সংশয়ের মেঘ কেটে গেল জানি না। তবে একথা সত্য যে রূপকথার রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্যি সত্যি যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকেই জানাইনি। এসব জানাবার নয়, এ আমার একান্তই নিজস্ব ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেবকে বলেছিলাম। মেম সাহেব কি বলেছিল জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে তোমার যে মাথাটা ঘুরে যায় তা আমি জানি। আমার মতো কালো কুৎসিত মেয়েকে যে তোমার পছন্দ হয় না, সে কথাটা অত ঘুরিয়ে বলার দরকার কি? আমি শুধু বলেছিলাম, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল, তোমার পোড়া কপাল, কি করবে বলো? যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনা আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেঙচি কেটে পালিয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানেই শেষ করছি মেম সাহেব উপন্যাসটির প্রথম পর্ব। গল্পটি একটু অন্যরকম, তাই নয় কি? ভালো লেগে থাকলে জানিও। খুব তাড়াতাড়ি ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই।